বৃষ্টি শুরু হয়ে গেল যে। বৃষ্টির দিনে লাউ চিংড়ি খাওয়ার মজাই আলাদা। আমার যখন টাকা হবে আমি মাকে প্রতিদিন লাউ চিংড়ির ঝোল খাওয়াবো। আব্বা, আমি যে পথে বসে গেলাম। আজই বাজার থেকে বড় দেখে লাউ নিয়ে আসবো। মালতীর অনেক শখের একটি খাবার পরম যত্নে রান্না করেছে যে। এতগুলো চিংড়ি মাছ! সারাদিন মুষলধারে বৃষ্টি পড়েই চলছে, থামার কোনো নাম নিশানা নেই। ছেলেটাও বাইরে গেছে, এখনো ফেরেনি। ঠাকুমা দেখো, বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে। আমার বৃষ্টি পড়া দেখতে খুব ভালো লাগে। ওরে পাগলি মেয়ে, গরিব মানুষের জন্য ঝড় বৃষ্টি বড় কষ্টের রে। কেন গো ঠাকুমা? বৃষ্টির জন্য কত মাছ পাওয়া যায় নদীতে, কত রকম ফল মাটিতে পড়ে থাকে। আমার ভীষণ আনন্দ লাগে। কাল দেখবে কত রকম ফল ঝুড়ি ভর্তি করেছি। তাই বুঝি, বড় হলে বুঝবি। এখন ছোট তো, তাই। তোর বাবা এখনো এলো না, বড্ড চিন্তা হচ্ছে। বাবা তো বাজারে গেছে, বাজার করে ঠিক চলে আসবে। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, 3 দিন ধরে ভালো কিছু বাজার করতে পারিনি। মালতীর কতদিনের আশা চিংড়ি আর লাউ দিয়ে ঝোল খাবে, কিন্তু চিংড়ি লাউ কিনা তো দূরের কথা, শাক পাতা কিনতেও সমস্ত পয়সা শেষ। গিন্নি কতদিন পর একটা মাত্র আশা করেছিল। আমি এমন হতভাগ্য স্বামী, গিন্নির একটা মনের আশাও পূরণ করতে পারলাম না। না না, তাড়াতাড়ি পা চালাই, না হলে যে অনেক রাত হয়ে যাবে। মানুষটা সেই বাজারে গেছে, এখনো ফেরার নাম নেই। আমিও কেমন মানুষ, লাউ চিংড়ির কথা বলে ফেললাম। মোটেও ঠিক হয়নি। সংসারের এত অভাব অনটন, দুমুঠো ভাত ঠিকঠাক মতো জোটে না, চিংড়ি লাউ পাবে কোথা থেকে? তিন্নিমা, দরজাটা খোল তাড়াতাড়ি, বাইরে যা ঝড়ের দাপট, সবকিছু বাজার যে নষ্ট হয়ে যাবে। বাবা এসেছে, যাই বাবা। ঝড়ের দাপটে ভিজে যে একদম চুপসে গেছিস। কাপড়গুলো পাল্টে নে বাবা, না হলে যে ঠান্ডা লেগে যাবে। আমাদের ঠান্ডা গরম আছে নাকি? আমরা গরিব মানুষ, ঠান্ডা গরম নিয়ে চিন্তা করলে আমাদের দিন যাবে। বাবা এই নাও গামছা, তাড়াতাড়ি হাত পা গুলো মুছে নাও। তিন্নিমারে, 3 দিন ধরে বৃষ্টির কারণে কাজে যেতে পারেনি, তোর জন্য কোনো খাবারও আনতে পারিনি। কাল দেখবে বাবা, কত আম জাম লিচু মাঠে পড়ে আছে। আমি ঝুড়ি ভর্তি করে সব কিছু কুড়িয়ে নিয়ে আসবো। বাবা মেয়ে কি এত গল্প করছো? খাবার বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে যে হারিকেনটা নিভে যাবে। হারিকেনের তেলও প্রায় শেষ। ঝড়ের রাতে হারিকেনের মিটমিট আলোতে সকলে খেতে বসলো। মালতী, আজ যা রান্না হয়েছে তা দিয়ে খেয়ে নাও। তিন্নিমা, তোর মায়ের কতদিনের আশা চিংড়ি দিয়ে লাউ ঝোল খাবে। হাতে পয়সা হলে তোর মায়ের আশাও পূরণ করব। খেয়ে নাও তো, গরিবের বেশি আশা করতে নেই। সৃষ্টিকর্তার দয়ায় কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি, এতেই অনেক। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার বাবা বাজার থেকে চিংড়ি মাছ আর লাউ নিয়ে আসতো। মা কত মজা করে রান্না করে দিত। সেই দিনের কথা মনে পড়লে চোখে জল চলে আসে। তাই নাকি ঠাকুমা?
লাউ দিয়ে চিংড়ি মাছের ঝোল খেতে অনেক মজা, তাই না ঠাকুমা? তিন্নি, খাবার রেখে বেশি কথা বলতে নেই, খেয়ে নে তাড়াতাড়ি। কাল যে করেই হোক একটা ব্যবস্থা করতে হবে, গিন্নির আশা পূরণ করতে হবে। যাক বাবা, আজ আর বৃষ্টি নেই, আজ কাজে বের হতে পারবো। গিন্নি, ওই আমার কাস্তেটা দাও দেখি। দিচ্ছি গো, দিচ্ছি। জমিটাই তো আমাদের একমাত্র আয়ের উৎস, ফসলগুলো দেখে আসি। সারা রাত বৃষ্টি হয়েছে, ফসলগুলো ভালো থাকলে হয়। এই নাও তোমার কাস্তে, দুপুরে খাবার খেতে এসো মনে করে। আর ঠিক আছে, আমি এখন আসি, আর সকাল হয়েছে অনেকক্ষণ। বৌমা, আমি একটু শাক পাতা জোগাড় করতে গেলাম। ঘরে যে ভাত ছাড়া রান্না করার মতো কিছু নেই। যদি কিছু শাক পাতা পাই তাহলে দুপুরের রান্না করো। মা, ও মা, আমি ঠাকুমার সাথে শাক পাতা জোগাড় করতে যাব। আমার শাক পাতা তুলতে খুব ভালো লাগে। মেয়ের কথা শোনো, তুই গিয়ে কি করবি? তোর ঠাকুমা তো যাচ্ছে। যেতে যাচ্ছে তো যাক না, ঘরে বসে থেকেই বা করবে কি? ঠিক আছে বাবা, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসিস। তিন্নি আর তার ঠাকুমা একটা ঝুড়ি নিয়ে শাক পাতা জোগাড় করতে মাঠের দিকে যেতে লাগলো। হাই হাই, এবারও আমার অর্ধেক ফসল নষ্ট হয়ে গেল। নিজে কি খাবো, মহাজনের টাকা পরিশোধ করব কি করে? অনেক আশা করেছিলাম এইবারের ফসল বিক্রি করে চিংড়ি মাছ কিনবো, পুকুরে চাষ করব, এটাও হলো না। ওদিকে গিন্নির লাউ চিংড়ির আশাটাও বুঝি পূরণ করতে পারলাম না। হারান মনের দুঃখে একটা গাছের নিচে তার অর্ধেক ডুবে যাওয়া ফসলের দিকে তাকিয়ে বসে থাকে। ঠাকুমা, দেখো দেখো, কত রং বেরঙের প্রজাপতি, কত রঙের ফুল। শুধু ফুল আর প্রজাপতি দেখলে হবে? শাক পাতা তুলতে হবে না? এই দিকে যে অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি শাক পাতা জোগাড় করতে হবে, দুপুরের আগে যে ঘরে ফিরতে হবে। তিন্নি আর তার ঠাকুমা মাঠের ছোট ছোট লতা শাক ছিঁড়ে ঝুড়ি ভর্তি করতে লাগলো। হারান দাদা, হতাশ হয়ে গাছের নিচে বসে আছো কেন? মহেশ রে, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার জমির অর্ধেক ফসল যে নষ্ট হয়ে গেছে। কত আশা করেছিলাম এইবার ফসল কেটে গিন্নির মনের আশা পূরণ করব, তা বুঝি আর হলো না। এইভাবে বসে না থেকে ঘরে যাও, মন খারাপ করো না দাদা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবেন। আমি বাড়ি যাই গো, একটু রোদ উঠেছিল তাই গরুটাকে গোসল করিয়ে নিয়ে গেলাম। সেই সকালে গেছে, মানুষটা এখনো ফেরার নাম নেই। তিন্নি মা, যা তো, তোর বাবাকে ভাতটা দিয়ে আয় মাঠে গিয়ে। ঠিক আছে মা, আমাকে ভাতগুলো একটা গামছায় পেঁচিয়ে দাও, আমি বাবাকে দিয়ে আসি। এই নে, আর সাবধানে যাস, তোর বাবাকে তাড়াতাড়ি ঘরে ফিরে আসতে বলিস। তিন্নি ভাতগুলো নিয়ে মাঠের দিকে যেতে লাগলো। গিন্নি, এই আকাশটা কেমন অন্ধকার হয়ে আসতেছে, এই কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি শুরু হবে। বৃষ্টি শুরু হলে আমাদের কি? আমাদের ঘরে চাল ডাল সবকিছুই মজুত করা আছে। এখন তো চিংড়ি আর লাউয়ের ঝোল রান্না করতে বসিয়েছি। বৃষ্টির দিনে লাউ চিংড়ি খাওয়ার মজাই আলাদা। তা ঠিক আছে, এই বৃষ্টির কারণে অনেক মানুষের ফসলের ক্ষতি হয়েছে, তারা যে কিভাবে চলবে শুধু সৃষ্টিকর্তাই জানেন। অন্যদের নিয়ে পরচর্চা কম করো। আমার রান্না হয়ে এলো প্রায়, তুমি কুয়ো থেকে এক কলস পানি নিয়ে এসো, ঝড় আসতে লাগলো। গিন্নি চুপ করো তো, এই যে বলতে না বলতে আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
এই ছাতা নিয়ে আমি পানি নিয়ে আসি, আর তুমি রান্নাঘর থেকে জিনিসগুলো তুলে রাখো। ঠিক আছে, তাই করো। আমি ঘরে তোমার খাবার বাড়ছি। এখন কি হবে? বৃষ্টি শুরু হয়ে গেল যে, এখন কি করব? বৃষ্টির জল পড়ে যে ভাতগুলো নষ্ট হয়ে যাবে। ভাত নষ্ট হলে বাবাকে যে উপোস হয়ে থাকতে হবে, কারো বাড়িতে আশ্রয় নিতে হবে। ওই তো মিনতি কাকির বাড়ি দেখা যাচ্ছে, ওদের বাড়িতে আশ্রয় নিই। বৃষ্টি কমলে আবার মাঠের দিকে যাব। হায় হায়, যেভাবে মুষলধারে বৃষ্টি শুরু হলো, তিন্নি আবার বৃষ্টির জলে ভিজে গেল না তো? ছেলেটাও এই অবেলায় মাঠে কি করছে কে জানে। এই বৃষ্টিতে বাপ বেটি ভিজে, শরীরে জ্বর না বাঁধালে হয়। মেয়েটা যেতে পারলো কি না, এই অবেলায় কেন যে পাঠালাম মেয়েটাকে, বড্ড চিন্তা হচ্ছে। এত বাড়ি ছেড়ে বেছে বেছে আমার বাড়িতে কেন রে? কাকি, বাইরে বৃষ্টির কারণে আমি এসেছি। বৃষ্টিতে একটু কমলে আমি চলে যাব। বাবার জন্য মাঠে ভাত নিয়ে যাচ্ছিলাম গো। লাউ চিংড়ির ঘ্রাণ পেয়ে তুই এসেছিস? তোদের মতো ছোট লোকদের মতলব আমি জানি না মনে করেছিস? গিন্নি, এত ছোট একটা মেয়ের সাথে এরকম আচরণ করা ঠিক হচ্ছে কি তোমার? চিংড়ি আর লাউয়ের ঝোল খেয়ে আমাকে উদ্ধার করো, আমি ঘরে গেলাম। বৃষ্টিতে বের হয়েছিস কেন রে মা? বাবা মাঠে কাজ করতে গিয়েছে সেই সকালে, আর ঘরে ফিরে আসেনি। ভাত দিতে আর ডাকতে যাচ্ছিলাম গো কাকু। এখনই তো প্রায় বিকেল শেষ হয়ে সন্ধে হয়ে আসতেছে, তার উপর বৃষ্টি। এখন আর মাঠে যাওয়ার দরকার নেই। আমি একটা ছাতা দিচ্ছি, ঘরে ফিরে যা। আর তোকে লাউ চিংড়ির তরকারি দিচ্ছি, তোর বাবা ঠিক ঘরে ফিরে যাবে। ঠিক আছে কাকু। রতন ঘরে গিয়ে তিন্নিকে একটা ছাতা বের করে দিল। তিন্নি ছাতা আর লাউ চিংড়ির তরকারি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সন্ধে হয়ে গেল। ঘরে গিন্নি নিশ্চয়ই খুব চিন্তা করছে। বৃষ্টিতে তো কমার নাম নেই। যাই, ঘরে ফিরে যাই। দেখতে দেখতে দিন শেষ হয়ে রাত নামলো, এখনো বাবা মেয়ের ঘরে ফেরার নাম নেই। কোনো বিপদ হলো না তো? এত চিন্তা করো না বৌমা, ঠিক চলে আসবে। ওই তো ছাতা মাথায় দিয়ে তিন্নি আসছে। কোথায় ছিলি রে মা? এত দেরি হলো কেন? তোর বাবা কই সাথে? বৃষ্টির কারণে আমি মিনতি কাকির বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। রতন কাকু কত ভালো, আমাকে লাউ চিংড়ির তরকারি দিল। আমি যেন বৃষ্টিতে না ভিজি এই ছাতাটা দিল। তোর বাবা তো এখনো এলো না, মানুষটা সারাদিন কিচ্ছু খায়নি। ওই তো মা, বাবা আসছে বৃষ্টিতে ভিজে। কি গো, এত দেরি হলো কেন? কি হয়েছে? ভিজে তো চুপসে গেছো। গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। বৃষ্টির কারণে জমির অর্ধেক ফসল নষ্ট হয়ে গেছে। খোকা, তুই এত ভেঙে পড়িস না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ, ঠিক আমাদের সুদিন আসবে। তুমি সারাদিন কিচ্ছু খাওনি, আমি খাবার বেড়ে রেখেছি, সকলে খেতে আসো। এই নাও বাবা, আগে শরীরটা মুছে জামাটা বদলে ফেলো তো। ঘরে যে বাজার সদাই কিছুই নেই। 2-3 দিন ধরে কোনো কিছু বাজার করতে পারিনি। কি খাবো গিন্নি? বাবা, ঠাকুমার সাথে আমি গিয়েছিলাম শাকলতা জোগাড় করতে, সেটা রান্না করেছে। আর রতন কাকু আমাকে চিংড়ি আর লাউয়ের ঝোল খেতে দিয়েছে 1 বাটি। লাউ চিংড়ির ঝোল? ওটা যে আমি আর খাওয়াতে পারলাম না তোদের। তোর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। খোকা, চল সকলে খেতে বসি।
বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টির রাতে সকলে চিংড়ি আর লাউ ঝোল দিয়ে ভাত খেতে বসেছে। কতদিন পর লাউ চিংড়ির ঝোল খাচ্ছি। আমি যখন বড় হব, আমার যখন টাকা হবে, আমি মাকে প্রতিদিন লাউ চিংড়ির ঝোল খাওয়াবো। পাগলি মেয়ের কথা শোনো। সত্যি চিংড়ি আর লাউয়ের তরকারিটা অনেক স্বাদ হয়েছে। কত বছর পর খেলাম। নাও গো বৌমা, তুমিও খাও। ভাই হাই, এ কি ভুল করলাম! এত রাতে চিংড়ি মাছের পোড়া নিয়ে যাই কোথায়? তার উপরে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জানি না কি আছে কপালে। বড় আশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলাম। চিংড়ি মাছের পোনাগুলো পুকুরের জলে জাল দিয়ে আটকে না রাখতে পারলে যে মরে যাবে। এইদিকে রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না। ওই তো সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, যাই গিয়ে দেখি। ঘরে কেউ আছেন? এই আমি খুব বিপদে পড়েছি। খোকা, গিয়ে দেখ, বাইরে কেউ মনে হয় ডাকছে। এত রাতে বৃষ্টির দিনে আবার কে এলো? যাই তো দেখে আসি। কে তুমি দাদা এত রাত্রে? দাদা, বড় বিপদে পড়েছি। আমি একজন মাছ বিক্রেতা। চিংড়ি মাছের পোনা নিয়ে এসেছিলাম সেই পলাশপুর গ্রাম থেকে। আর চিংড়ি মাছের পোনাগুলো পুকুরে জাল দিয়ে আটকে না রাখতে পারলে যে মরে যাবে। এত রাতে কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। তোমাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগতো। আমার ভাই গদাই, তার পুকুর আছে, তুমি শীঘ্রই তার কাছে যাও। সে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। সামনেই তার বাড়ি। আমার তো পুকুর নেই, তাই তোমাকে আমি সাহায্য করতে পারছি না ভাই। ঠিক আছে দাদা, আমার যে কত বড় উপকার করলেন বলে বোঝাতে পারবো না। আমি এখন আসি গো। বাবা, লাবণীদের তো পুকুর আছে। লাবণী প্রতিদিন খাবার নিয়ে যায়, মাছগুলোকে খাবার দেয়। আমাদের একটা যদি পুকুর থাকতো তাহলে কত মজা হতো। তাই তো, তুই একেবারে ঠিক কথা বলেছিস তিন্নিমা। ফসল নষ্ট হয়েছে তো কি হয়েছে, এইবার আমি চিংড়ি চাষ করব কষ্ট করে। কালকে আমি মহাজনের কাছে যাব। ঘরে কেউ আছেন? দয়া করে একটু বাইরে আসুন, বড় বিপদে পড়েছি। কে কে তুমি? এত রাতে আমার বাড়িতে কি মতলবে? আমি একজন পোনা মাছ বিক্রেতা। আমার মাছগুলো কিনে নিলে বড় উপকার হয়। এত রাতে পোনা মাছ বিক্রি করতেই প্রথম দেখলাম। আমার কাছে এখন টাকা নেই, টাকা পরে দেবো। তুমি চিংড়ি মাছগুলো সামনে যে পুকুরটা আছে সেটাতে ছেড়ে দিয়ে এসো। তোমার মাছ যদি আমরা না ক্রয় করি তাহলে তো সমস্ত মাছ মরে যাবে। বাকিতে যদি দাও তাহলে দিয়ে যাও, না হলে মানে মানে এখান থেকে কেটে পড়ো তো বাপু। ঠিক আছে, আমি পুকুরে ছেড়ে দিচ্ছি, আপনারা পরে টাকা দিয়েন। ঝড় বৃষ্টির রাতে পোনা মাছওয়ালা কোনো উপায় না পেয়ে বাকিতে সমস্ত মাছের পোনা পুকুরে ছেড়ে দিল। গিন্নি, আমি মহাজনের কাছে গেলাম টাকা ধার করতে। তোমরা সাবধানে থেকো। সাবধানে যেও। হে সৃষ্টিকর্তা, সমস্ত বিপদ দূর করো। কবে যে পোনা মাছের টাকা দেবে জানি না। অনেক আশা নিয়ে এসেছিলাম, কি আর করার, ভাগ্যটাই আমার খারাপ। আরে দাদা, তোমার মাছ বিক্রি হয়েছে? গদার কাছে মাছ বিক্রি করেছো? মাছ তো নিয়েছে, কিন্তু টাকা বলে পরে দেবে। এই নিয়ে তুমি চিন্তা করো না, আমার জন্য তুমি চিংড়ি মাছের পোনা নিয়ে এসো, আমিও চিংড়ি চাষ করব। ঠিক আছে দাদা, আমি 2-1 দিনের ভেতরেই চলে আসব। অন্যদিকে হারান মহাজনের কাছ থেকে টাকা কর্জ করে চিংড়ি চাষ শুরু করে। এভাবে অনেক দিন কেটে যায়। তিনি প্রতিদিন মাছের খাবার নিয়ে যায়,
পুকুরের পাশে বসে সময় কাটায়। কি মজা কি মজা! চিংড়ি মাছগুলো খাবার পেয়ে কেমন লাফালাফি করছে। দেখতে দেখতে চিংড়ি মাছগুলো কেমন বড় হয়ে যাচ্ছে। তিন্নি, কি করিস রে পুকুরে বসে? দেখো না ঠাকুমা, চিংড়িগুলো কত বড় হয়ে গেল কিছুদিনে। আর একটু বড় হলে তোকে লাউ চিংড়ির ঝোল রেঁধে দেব। তাহলে তো খুব মজা হবে। এখন খেতে চল, তোর মা খাবার নিয়ে বসে আছে। চলো ঠাকুমা। তোমার ভাইয়ের কাণ্ড দেখেছো? ঘরে নেই খাবার, মহাজনের কাছ থেকে টাকা কর্জ করে চিংড়ি চাষ শুরু করেছে। তা বেশ করুক, আমাদের কাছে তো চাইতে আসেনি। আমাদের পুকুরে তো অনেক চিংড়ি মাছ, বাকির কথা বলে বেটার কাছ থেকে হাতিয়ে নিলাম। তুমি বুঝতে পারছো না কেন? তোমার ভাই যদি কম দামে চিংড়ি বিক্রি করে, আমাদের কাছ থেকে কেউ চিংড়ি কিনবে না। কি করতে চাও তুমি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হারানের পুকুরে পচা নোংরা কাপড় থালা বাটি সব ধৌত করতে হবে, তাহলে হারানের সমস্ত মাছ মারা যাবে। এদিকে আমরা চড়া দামে চিংড়ি মাছ বিক্রি করতে পারবো। কিছুদিন পর পর যে তোমার মাথার কুবুদ্ধিটা কে ঢেলে দেয় বুঝি না বাপু। ঠিক আছে, আর তাই করো, যদি তাতে আমাদের ভালো হয়। লতা গ্রামের অন্যান্য মহিলাদের নিয়ে প্রতিদিন ভোরে ময়লা কাপড় থালা বাসন হারানের পুকুরে ধৌত করতে শুরু করলো। কাকি, আমাদের পুকুরে এত নোংরা ফেললে যে মাছগুলো মরে যাবে। গ্রামে তো আরো অনেক পুকুর আছে, ওখানে গিয়ে থালা বাসন মাজলেই তো হয়। মেয়ের কথা শোনো, আমি আবার কবে তোদের পুকুরে ময়লা ফেললাম? আমি তো শুধু একটু কাপড় পরিষ্কার করি। তোমরা ভোরে যে আমাদের পুকুরে ময়লা কাপড় থালা বাসন মাজো, আমি বাবাকে বলে দেব। পুচকে মেয়ের আবার কথা শোনো বলিস? দেখি তোর বাবা আমাদের কি করতে পারে। হারান দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে মহেশ? তোমার পুকুরে সব মাছ মারা গেছে, তুমি খেয়াল করোনি? আমি আসার সময় লক্ষ্য করলাম অনেক চিংড়ি মরে ভেসে আছে। বলিস কি মহেশ? হাই হাই, এখন আমাদের কি হবে? চল তো গিয়ে দেখি। হাই হাই, এ কি সর্বনাশ হলো আমার! ধার করে এত কষ্ট করে চিংড়ি চাষ করলাম, এখন তোলার সময় আমার সব চিংড়ি মারা গেল। মহেশ রে, আমি যে পথে বসে গেলাম রে। খোকা, এত ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে। বৃষ্টি আসবে মনে হয়। হারান্দা, এই ভেঙে পড়ো না, ঘরে যাও। আর জানি না কি হচ্ছে তোমাদের সাথে, আমি এখন আসি গো। সারা রাত ধরে বৃষ্টি এলো। বৃষ্টির কারণে সকলের পুকুর জলে তলিয়ে গেল, পুরো গ্রামে জল প্রবেশ করলো। এদিকে হারিকেনের টিমটিম আলোয় নিদ্রাহীন চোখের জল যেন টলমল করতে লাগলো। আমি তো এমনিতেই নিঃশেষ হয়েছি। নৌকার জাল নিয়ে আমি এখনই মাছ ধরতে যাব। এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই, নয়তো আর চুলা জ্বলবে না ঘরে। তোমার যদি কিছু হয় আমাদের কি হবে? চারিদিকে যে পানি, আমাদের ভিটাটা একটু উঁচু, তাই এখানে পানি ঢোকেনি। বাবা, আমিও তোমার সাথে যাব। তুই পানিতে পড়ে যাবি রে দিদি ভাই। বাবা আমায় ধরে রাখবে, আমি যাব মা, বলো না। আচ্ছা যা, এই যে মেয়েকে সাবধানে রেখো, বানের স্রোত কিন্তু অনেক। আমার প্রতিটা দুঃখের সঙ্গী যে তুই মা, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। হারান আর তিন্নি নৌকা করে মাছ ধরতে বের হয়ে গেল। বাবা, এইদিকে জাল ছুঁড়ে মারো। ঠিক আছে মা, এই যে ফেললাম।
জালে কত চিংড়ি মাছ গো বাবা! এই চিংড়ি মাছ বিক্রি করলে তো আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। হাঁড়িতে ভালোভাবে রেখে দে মা, দেখিস আবার পড়ে না যেন। হারান তিন্নির হাতে হাঁড়িটা দিতেই তিন্নির হাত থেকে হাঁড়িটা উল্টে পানিতে পড়ে গেল। এ কি করলি মা, সব যে জলে ফেলে দিলি। বাবা, আমি ঠিক মতো ধরতে পারিনি গো। এখন কি হবে? কতগুলো মাছ সহ আমাদের হাঁড়িতে পড়ে গেল। থাক মা, কাঁদিস না, আমি আবার জাল ফেলছি। তিনি মা, আয় তো একটু সাহায্য করতো, জালটা খুব ভারী মনে হচ্ছে, কি যেন আটকেছে জালে। ঠিক আছে বাবা। এ কি রে, এই যে একটা কলস মুখ বন্ধ করা, দেখি তো খুলে কি আছে। মা গো, এটা আবার কে গো বাবা? আমার খুব ভয় করছে। কে তুমি? দেখো, তুমি চলে যাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি? তোরা আমার অনেক বড় উপকার করলে আমায় মুক্তি দিয়ে। আমি আজ খুব খুশি। বল তুই কি চাস? আর যা চাবি তাই পাবি, বল। আমরা কিছু চাই না, তুমি চলে যাও, আমার মেয়ে বড্ড ভয় পাচ্ছে। না 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 না, তা হবে না। আমি অনেকদিন পর মুক্তি পেয়েছি তোদের জন্য, না নিলে হবে না। আমাদের মনে কোনো লোভ নেই যে দৈত্য দাদু। যদি কিছু দিতেই হয়, বাবা এক হাঁড়ি চিংড়ি মাছ পেয়েছিল, আমার হাত থেকে হাঁড়ি সহ পড়ে গেছে নদীর জলে। এগুলো ফিরিয়ে দাও। তোরা খুবই সহজ সরল, আমি তোদের দুয়ারি চিনি দিচ্ছি। এই নে। এতগুলো চিংড়ি মাছ! আমি কখনোই এতগুলো চিংড়ি মাছ একসাথে দেখিনি। তোদের কথা আমার মনে থাকবে। আজ আবারও প্রমাণ করলি ভালো মানুষরা কখনো ঠকে না। আমি চলি। মা তিন্নি, তোর সরলতার কারণে আজ অনেকগুলো চিংড়ি মাছ পেলাম আমরা। চল চল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাহ, কত চিংড়ি মাছ ধরেছো! এখন চিংড়ি মাছের তো অনেক দাম। আর তোমার চিংড়ি মাছগুলো কি আমার কাছে বিক্রি করবে? তোমার যত খুশি চিংড়ি মাছ ক্রয় করতে পারো। তুমি একদিন কম দামে আমার চিংড়ির পোনা দিয়ে অনেক উপকার করেছিলে। আমার মনে আছে গো, এদিকে অনেক বড় চিংড়ি। বিলে এত বড় চিংড়ি মাছ পাওয়া যায়, বিশ্বাস হচ্ছে না। এক হাঁড়ি দাও, আর এই নাও টাকা। হারান চিংড়ি মাছ বিক্রি করে অনেক টাকা পেল আর খুশি মনে বাড়ি যেতে লাগলো। গিন্নি, আর কোনো অভাব রইল না আমাদের। আজই বাজার থেকে বড় দেখে লাউ নিয়ে আসবো। তোমার স্বাদের তরকারি লাউ চিংড়ির ঝোল করবে আজ। হায় হায়, এত মাছ এত টাকা কিভাবে হলো গো? ভালো মানুষের অভাব খুবই ক্ষণস্থায়ী। ঘরে চলো গিন্নি, ওসব কথা পরে হবে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! সমস্ত চিংড়ি মাছ যে জলে ভেসে গেল গো। আব্বা, আমি যে পথে বসে গেলাম, না পেলাম চিংড়ি আর লাউ ঝোল খেতে, না পারলাম ধনী হতে। ঠিক বলেছ গো, অন্যের জন্য গর্ত খুঁড়লে সে নিজেই গর্তে পড়তে হয়। আজ তা হাড়ে হাড়ে টের পেলাম। কতদিন পর আবার নিজ হাতে চিংড়ি আর লাউয়ের ঝোল করে খাচ্ছি। লাউ চিংড়ির ঝোলটা অনেক মজা হয়েছে বৌমা, তুমি রান্না করেছো তো তাই। মজা তো হবেই মা, মালতীর অনেক শখের একটি খাবার পরম যত্নে রান্না করেছে যে। কি মজা! আমি আজ পেট পুরে লাউ চিংড়ির ঝোল খাবো, আর একটা বাটিতে অনেকখানি রেখে দেব, রতন কাকুর বাড়িতে দিয়ে আসবো। তুই সত্যিই ভালো রে মা, আমার পাগলি মেয়ে।